আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যেমন আমাদের এ এন্ড দি আর্টিকেল পড়তে হয়, আর্টিকেল না পড়লে কিন্তু আমার ইংলিশ পড়াটা অসম্পূর্ণ থেকে যায়। ঠিক তেমনভাবেই আমাদের পলিটিতেও কিন্তু আর্টিকেল রয়েছে। পলিটি সাবজেক্টের একদম বেস বলতে পারো, একদম ভিত হচ্ছে আর্টিকেল। আর্টিকেল না পড়লে কিন্তু পলিটির তুমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। আর তোমাদের একটা কথা বলতে পারি, তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ আর আর্টিকেল না পড়ে পরীক্ষা দিতে গেছো মানে বুঝতে পারবে তোমার যে প্রিপারেশনটা একদম অসম্পূর্ণ করে তুমি কিন্তু পরীক্ষা দিতে গেছো। তাই বুঝতেই পারছো এত একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল অ্যামেন্ডমেন্ট এবং শিডিউলস। আর্টিকেল অ্যামেন্ডমেন্ট এবং শিডিউলস নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস হবে। আমরা আজকে দেখব টপ 50 একদম বাছাই করা 50টা আর্টিকেল অ্যামেন্ডমেন্ট এবং শিডিউলস থেকে আসা বিগত বছরের বিভিন্ন প্রশ্ন। এবং তোমাদের আমি একটা কথা বলতে পারি, আজকের যে ক্লাসটা আমরা করব, আজকে যে প্রশ্নগুলো আমরা দেখব সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম 50টা, যেগুলো কিন্তু আবারও যে কোনো এক্সামে রিপিট করতে পারি, এইটুখানি তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো চলো ক্লাস শুরু করে দিই আজকে। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। চলো দেখে নিই তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত যে কোনো পরীক্ষায় কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসবে, তাই প্রত্যেকের জন্য এটা হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখে নিই, দেখো WB ফুড এসআই 2019 আসা প্রশ্ন কি বলেছে, দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন ধারা বা আর্টিকেলে ভারতের বাকি অংশ থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরকে আলাদা করা হয়? তোমরা আশা করি প্রত্যেকের উত্তর জানো, তার কারণ কি এটা নিয়ে কিন্তু অনেক কিছু আমরা মিডিয়াতে বা নিউজে দেখেছি। কেন? কারণ হচ্ছে দেখো এই আর্টিকেল 370 এটা কিন্তু আগে ছিল, এটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আর্টিকেল 370-কে 2019 সালে। আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীর যে একটা স্পেশাল প্রোটেকশন পেতো বা স্পেশাল একটা তার জন্য একটা কনস্টিটিউশনাল প্রভিশন ছিল, একটা আর্টিকেল দিয়ে তাকে একটা স্পেশাল স্টেটাস দেওয়া হয়েছিল, সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে 2019 সালে। আমরা জানি 2019 সালে কিন্তু এটা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটার যেটা উত্তর হবে আন্ডার আর্টিকেল 370 একটা স্পেশাল প্রোটেকশন কিন্তু ছিল, এসছিল ফুড এসআইতে। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলি। দেখো প্রত্যেকটা কিন্তু আর্টিকেল ইম্পর্টেন্ট বা প্রত্যেকটা যে কোশ্চেন করবো ইম্পর্টেন্ট, পারলে একটা খাতায় নোট ডাউন করে নাও। সাথে তোমাদের কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো কটা তোমরা পারছো সেটা কিন্তু কমেন্ট করে জানাও যে কটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো কি আছে, মূল সংবিধানে কটি ধারাও তপশিল ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো এসএসসি, সিএইচএসএল, ডাব্লিউবি, পিএসসি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এসছে, আবারও রিপিট করবে। মূল সংবিধান অর্থাৎ কি? মূল সংবিধান মানে হচ্ছে সংবিধান যখন ভারতবর্ষে প্রথম লাগু হয়, প্রথম গ্রহণ হয়, সেই মুহূর্তে সংবিধানে কটা আর্টিকেল ছিল, কটা শিডিউলস বা কটা তপশিল ছিল, এটা কিন্তু প্রশ্ন করেছে। এটা সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 395টি কিন্তু ধারা ছিল এবং 8টি তপশিল। বর্তমানে কটা, যদি পরীক্ষা দিতে চায় বর্তমানে কটা ধারা আছে, কটা তপশিল হবে? আছে উত্তর কি হবে? 448টি, 448টা কিন্তু বর্তমানে আর্টিকেল আছে এবং আর তপশিল কটা রয়েছে? 12টা কিন্তু শিডিউলস রয়েছে। ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট, আবার রিপিট করবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি রয়েছে। সংবিধানের আর্টিকেল 1 বা 1 নম্বর আর্টিকেলে ভারতে কি বর্ণনা দেওয়া আছে? ভারতকে কি হিসাবে বর্ণনা দেওয়া আছে? উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, রাজ্যের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেট। ভারতবর্ষকে বলা হয় ইউনিয়ন অফ স্টেট। আমরা জানি ভারতবর্ষের স্ট্রাকচারটাকে বলা হয় কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, ঠিক আছে। দেখো যুক্তরাষ্ট্র কিন্তু আমরা ইউএস এর কথা জানি যে অনেক রাষ্ট্র যুক্ত করে একটা দেশ তৈরি হয়েছে যাকে বলে ইউনাইটেড স্টেটস। সেটা কিন্তু ভারতবর্ষ নয়, আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নয় এবং একক রাষ্ট্র কিন্তু নয়। তাহলে ভারতবর্ষের স্ট্রাকচারটা কেমন? ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে। নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে দেখো, সংবিধানের কোন অংশ ভারতের নাগরিকত্ব নিয়ে সম্পর্কিত? মানে সিটিজেনশিপ ভারতীয় সংবিধানে কোন খণ্ডে রয়েছে বা কোন পার্টে রয়েছে? দেখো পার্টস অফ কনস্টিটিউশন ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পার্টস থেকে প্রশ্ন করে, বিভিন্ন কোন পার্টে কি রয়েছে এরকম ভাবে তুলে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। এটা সঠিক উত্তর কি হবে? নাগরিকত্ব বলেছে যেহেতু এটা হবে পার্ট 2, পার্ট 2 এ রয়েছে নাগরিকত্ব নিয়ে। এসেছিল দেখো এসএসসি এমটিএস 2021-এ। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্য গঠনের সাথে সম্পর্কিত? এটা এসেছিল দেখো সিএইচএসএল 2020-তে। নতুন রাজ্য গঠন, ফরমেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন রাজ্য কিন্তু গঠন করা যেতে পারে। এটা ধারা 2 বা 2 নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে। নেক্সট আমরা প্রশ্ন দেখে নিই। দেখো ভারতীয় সংবিধানের চতুর্থ অংশ এর কি বিধান রয়েছে? মানে চতুর্থ অংশে কি রয়েছে? দেখতে পাচ্ছ পরপর দুটো প্রশ্ন আমরা কিন্তু অংশ নিয়ে পেলাম বা পার্ট নিয়ে পেলাম। পার্ট কিন্তু আমাদের পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর্টিকেল, পার্ট, শিডিউলস, অ্যামেন্ডমেন্ট প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কোন পার্টে, এই চতুর্থ পার্টে কি রয়েছে এটা কিন্তু প্রশ্ন। এটা কি হবে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি মানে হচ্ছে ডিপিএসপি, যেটাকে বলি আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ভেরি ইম্পর্টেন্ট, সিপিইউতে আসা প্রশ্ন। তারপরে দেখো, আচ্ছা এখানে দেখো আমরা প্রত্যেকটা কিন্তু এসএসসি রিলেটেড প্রশ্ন করছি। তোমাদের একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, দেখো তোমরা যদি এসএসসি নিয়ে তোমরা ডেডিকেটলি প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ, তোমরা একদম এসএসসি তোমাদের মেইন ফোকাস, তোমরা কিন্তু আমাদের নতুন যে চ্যানেল, আমাদের সেকেন্ড চ্যানেল এসএসসি ইওর স্টাডি ফলো করতে পারো। তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেখানে কিন্তু আমরা ডেডিকেটলি এসএসসি নিয়েই পড়াচ্ছি। তো সেখানে কিন্তু আমরা ডেডিকেটলি এসএসসি নিয়ে পড়াশোনা করতে পারো। তাছাড়া এখানে এসএসসি কিছু কোশ্চেন আমি রেখেছি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন ধারার অধীনে ভারতীয় সংবিধান ভারতের নাগরিকদের 6টি মৌলিক অধিকারে
কিন্তু নিশ্চয়তা দিয়েছে। মৌলিক অধিকার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, মানে নিজের নাম ভুলে যাও কিন্তু মৌলিক অধিকার 12 থেকে 35 বললে চলবে না, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনে অনেক খামতি আছে, তুমি মনে করবে। মৌলিক অধিকার প্রত্যেকটা জেনে যেতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? ধারা 19। ধারা 19-এ 6টি মৌলিক অধিকারের কিন্তু ব্যাপারে বর্ণিত আছে বা এই আর্টিকেলের মধ্যে কিন্তু রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 17-তে নিম্নের কোনটি জারি করে বা কোনটি কি বলা আছে? ঠিক আছে, আরআরবি এনটিপিসিতে রেলের প্রশ্ন বুঝতেই পারছো, প্রত্যেকটা এক্সামে আসবেই, আর্টিকেল থেকে প্রশ্ন আসবে না, হতে পারে না। তাহলে বলেছে ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে। মৌলিক অধিকার বললাম, দেখো সেম মৌলিক অধিকার কি আছে? অস্পৃশ্যতা প্রথার বিলুপ্তি বা যেটা আমরা বলি অস্পৃশ্যতা, সেটা দূরীকরণের কথা বলা রয়েছে আর্টিকেল 17-এ, 17 নম্বর আর্টিকেলে। ভেরি ইম্পর্টেন্ট, দেখবে সেম প্রশ্ন দেখো আবারও এসেছিল পিএসসি মিসেলিনিয়াস 2020, ডাব্লিউবিসিএস প্রিলিম 2016। কেন বলছি বারেবার? এই কারণে বলছি, দেখো পরপর রেখেছি কোয়েশ্চেনগুলো। বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে? সেম প্রশ্ন, 17 নম্বর ধারা হয়ে গেল। তাহলে দেখতে পারলে একই টাইপের প্রশ্ন, এখানে আর্টিকেল তুলে দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ, বলেছে কোন আর্টিকেলে। দেখতে পাচ্ছ একটা সিমিলারিটি, এরকম ভাবে প্রশ্ন আসে। আবার দেখবে নেক্সট প্রশ্ন দেখো, এসএসসি সিএইচএস সিজিএল আসা 2020-তে কি বলেছে? ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় বিলুপ্তির বিষয় আলোচনা করা হয়েছে। দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে? প্রশ্ন এসএসসিটা তুলে ডাব্লিউবিসিএস দিয়ে দেবে, ডাব্লিউবিসিএস তুলে কলকাতা পুলিশে দিয়ে দেবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। আরে সাবজেক্টটা তো লিমিটেড, সে তার বাইরে যাবে কোথায়? স্কোপটা কোথায়? তাই যেগুলো বলছি ভালো মতন পড়লে তোমাদের দেখবে এগুলো কমন আসতে বাধ্য, যাবেটা কোথায়? তাই এটা তোমরা সঠিক উত্তর দেবে, এটা আমি আর বলবো না, এটা অনেকবার বললাম। তো অলরেডি কিন্তু আমরা দেখতে পারলাম যে কিভাবে, দেখো একটা এসেছিল এনটিপিসি মানে রেল, একটা এসছে পিএসসি মানে আমাদের স্টেটের, ডাব্লিউবিসিএস মানে স্টেট, এটা আবার সেন্ট্রাল। দেখতে পাচ্ছ কি সুন্দর সিমিলারিটি। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নিই। দেখো ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় স্বাধীনতার অধিকারের ব্যাখ্যা রয়েছে? কি হবে উত্তর? প্রত্যেকে আমরা জানি এটা হবে 19 থেকে 22-এ স্বাধীনতা বা রাইট টু ফ্রিডম, এটা কিন্তু রয়েছে। দেখো এসএসসি স্টেনোতে এসেছিল। তো মৌলিক অধিকার কিন্তু আসবেই, আমি বলে দিলাম বারেবার, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো মৌলিক অধিকার যদি সম্পূর্ণ ডিটেলসে পড়তে হয় তোমরা কিন্তু আমাদের কোর্সে আসতে পারো। কোর্সে আমি ধরে একদম ভালো করে মৌলিক অধিকার, কেন মৌলিক অধিকার না, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালো মতন পড়িয়েছি। আমি তোমাদের কিন্তু পলিটি পড়াবো, ইকোনমিক্স পড়াবো এবং কম্পিউটার পড়াবো, বিভিন্ন সাবজেক্ট আমি তোমাদের যেগুলো পড়াবো, আমি তোমাদের এটুকুনি বলতে পারি সেই সাবজেক্ট থেকে তোমাদের যা প্রশ্ন আসুক মোটামুটি তোমরা 80 থেকে 90% সেখানে কমন পাওয়ার একটা চান্স কিন্তু থাকছে। তোমরা যদি একদম বিগিনার হও, একদম জিরো থেকে স্টার্ট করছো, তোমাদের জন্য হেল্পফুল হবে। আর যারা মনে করছো আমি প্রিপারেশনটা অনেক দূর এগিয়ে গেছে, আমি এখন জাস্ট একটু রিভিশন দেবো, প্র্যাকটিস করবো, মক দেবো, তাদেরও কিন্তু সেই সুবিধাগুলো রয়েছে। হেল্পলাইন নম্বর, তাছাড়া বিভিন্ন সুবিধা রয়েছে। তোমরা কিন্তু বিস্তারে জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো অফারের ব্যাপারে জানতে হয় তাও কিন্তু তোমরা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আর অ্যাপ না ডাউন করা থাকলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউন করে নাও। চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে কি রয়েছে। দেখো কি বলেছে, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে দেওয়া আছে? রাইট টু ফ্রিডম অফ স্পিচ কোন আর্টিকেল দেওয়া রয়েছে? দেখো আর্টিকেল 19-এ দেওয়া আছে। এই যে আমরা বাক স্বাধীনতা যাকে বলে, এই যে আমরা এত কিছু বলছি, নেতা মন্ত্রীদের এই বলছি, গালাগালি দিচ্ছি, যাতা করছি, আমরা ফেসবুকে এই লিখছি, কে কেন পারছি? দেখো ভারত কিন্তু একটা স্বাধীন দেশ, ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে তোমাকে এই মত প্রকাশে বাক স্বাধীনতা কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আর্টিকেল 19 কিন্তু এটা বলেছে। ডাব্লিউবিসিএস প্রিলিম 2019-এ আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, নেক্সট বলেছে দেখো 11টি মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় লেখা আছে? ভেরি ইম্পর্টেন্ট, মৌলিক কর্তব্য। এতক্ষণ আমরা দেখছিলাম মৌলিক অধিকার, এবার দেখবো মৌলিক কর্তব্য কোন ধারায় রয়েছে। দেখো এটা সঠিক উত্তর কি হবে? 51A হবে বা ক? 51 ক, 51A, 51A-তে আন্ডার আর্টিকেল 4A, আন্ডার পার্ট 4A, সংবিধানের 4A যে পার্ট রয়েছে তার মধ্যে 51A-এর মধ্যে কি রয়েছে? মৌলিক কর্তব্য। কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে ভারতবর্ষে? 11টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখিনি, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষা ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? দেখো আমাদের মৌলিক অধিকারের গ্যারান্টার কে? সুপ্রিম কোর্ট, আমরা জানি। তো সেটা কোন আর্টিকেল বলে রেখেছে? কোন আর্টিকেল বলেছে তোমার মৌলিক অধিকার হরণ হলে তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো? এটা সঠিক উত্তর কি হবে? 32 নম্বর আর্টিকেল, আন্ডার আর্টিকেল 32। এটা কিন্তু বলা রয়েছে মিসেলিনিয়াস সার্ভিস প্রিলিমস এক্সামে কিন্তু আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় কোন ধারাকে বা আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে? হৃদয় এবং আত্মা হবে, এটা অ্যান্ড হবে, হার্ট অ্যান্ড সোল। কোনটাকে বলেছে? দেখো এক্ষুনি আমরা দেখলাম যেটা আর্টিকেল 32। আর্টিকেল 32-কে বি.আর. আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল বা হৃদয় এবং আত্মা অফ আওয়ার কনস্টিটিউশন। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 32। তাহলে দেখো এটা কতগুলো এক্সামে আসছে দেখতে পাচ্ছ, ডাব্লিউবিপি কনস্টেবল, এসএসসি এমটিএস, মানে ভরে গেছে এক্সামের নাম। তারপরে দেখো আরআরসি, তারপরে আরআরবি, তারপরে এখানেও এসেছিল দেখো মিসেলিনিয়াসে। দেখতে পাচ্ছ কতবার রিপিট করেছে সেম প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের কি
কি রয়েছে দেখে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় এটা রাষ্ট্রপতি হবেন, এটা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ বর্ণনা করা রয়েছে। একটু আগে আমরা কি দেখলাম, ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি কোন পার্টে রয়েছে, আমরা দেখলাম পার্ট 4-এ রয়েছে। এবার বলেছে কোন ধারায় রয়েছে, সঠিক উত্তর কি হবে 36 থেকে 51 নম্বর ধারায়। তাহলে আমরা একটু পার্টগুলো দেখিনি। পার্ট 2-এ কি দেখেছিলাম, আমরা নাগরিকত্ব দেখেছিলাম। পার্ট 3-এ কি দেখেছিলাম, আমরা মৌলিক অধিকার দেখেছিলাম। পার্ট 4-এ কি দেখলাম হচ্ছে ডিপিএসপি। পার্ট 4-এ-তে কি দেখলাম, পার্ট 4-এ-তে হচ্ছে মৌলিক কর্তব্য। প্রত্যেকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখিনি, ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী সম্পর্কিত সংস্থান রয়েছে। আইএএস 2014-তে আসা, দেখতে পাচ্ছ আইএএস এবং ইউপিএসসিতেও সেম প্রশ্ন জিজ্ঞেস করে। কি হবে, এই যে দলত্যাগ বিরোধী যে আইন, সেটা অ্যাকচুয়ালি বলা হয় অ্যান্টি ডিফেকশন ল, সেটা আমাদের কোন শিডিউলে আছে এটা কিন্তু জিজ্ঞেস করেছে। কি হবে, 10ম তফসিলে। ভেরি ইম্পর্টেন্ট। দেখবে আবারও সেম প্রশ্ন এসেছিল, কোথায় ছিল দেখো, WBCS মেন্সে কি বলেছে, সংবিধানের 10ম তফসিলে কি রয়েছে। দেখো কেমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, এটা 10ম তফসিলে অপশানে দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে দলত্যাগ বিরোধী আইন, আর এখানে কি করেছে 10ম তফসিল জিজ্ঞেস করে বলেছে এটার মধ্যে কি রয়েছে। বুঝতে পারছো, সেম প্রশ্ন দেখো দিয়েছিল আইএএস এ, তারপরেই দিয়েছে হচ্ছে 2019-এ WBCS মেন্সে। তাহলে এটা কি হবে দেখো, সঠিক উত্তর এই যে দলত্যাগ বিরোধী আইন, অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো, এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, তাই প্রত্যেকটা অপশন মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো মতন নোট ডাউন করে নাও। নেক্সট বলেছে দেখো, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি সম্পত্তির অধিকারের ব্যাখ্যা দেয়। রাইট টু প্রপার্টি, দেখো সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি আগে ছিল মৌলিক অধিকারের অংশ, পরবর্তীকালে সেটা সংবিধান সংশোধনীর মাধ্যমে করে দেওয়া হয়েছে লিগাল রাইট। লিগাল রাইটে বর্তমানে এটা কত নম্বর আর্টিকেল রয়েছে, এটাই হচ্ছে প্রশ্ন। 300A নম্বর আর্টিকেলে বর্তমানে লিগাল রাইট হিসাবে রয়েছে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার। এটা সিএইচএস এর আসা প্রশ্ন। দেখবে সেম টাইপের আরেকটা প্রশ্ন কি বলেছে দেখো, আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বিশেষ পরিবর্তন করা হয়েছে। তোমাদের এক্ষুনি বললাম আমি যে আমাদের 300A যেটা, এটা ছিল হচ্ছে সম্পত্তির অধিকার, এক সময় ছিল হচ্ছে মৌলিক অধিকার, এটাকে পরবর্তীকালে লিগাল রাইট করে দেওয়া হয়েছে। তো এখানে একটু ঘুরিয়ে বলেছে 44তম সংশোধনীর মাধ্যমে এটাকে 300A-তে নিয়ে চলে আসা হয়েছে। তাহলে কোন সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, 44তম সংবিধান সংশোধনী। এটাকে আবারও ঘুরিয়ে দিতে পারে, তোমাদের বলতেই পারে যে বলতো যে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারকে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে চেঞ্জ করে 300A বা লিগাল রাইট করে দেওয়া হয়েছে। উত্তর কি হবে, সংবিধান সংশোধনী জিজ্ঞেস করলে উত্তর হবে 44তম সংবিধান সংশোধনী। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি রয়েছে। দেখো, ভারতের সংবিধানে 360 নম্বর অনুচ্ছেদের নিম্নের কোনটির সম্পর্কে বিবরণ দেওয়া আছে। এটা কিন্তু কি হবে দেখো, 360 মানে মনে রাখতে হবে এটা হচ্ছে এমার্জেন্সি সংক্রান্ত। কোন এমার্জেন্সি, এটা হবে দেখো, এটা হবে আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, জরুরি অবস্থা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তা 360 নম্বর আর্টিকেলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা কিন্তু কথা বলা রয়েছে। এমটিএসে আসা প্রশ্ন। এবার দেখো সেম টাইপের একটা প্রশ্ন, এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে আসা প্রশ্ন কি বলেছে দেখো, জরুরি অবস্থার বিধির বর্ণনা কোন ধারায় রয়েছে। দেখো এক্ষুনি তোমাদের বললাম ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 360 রয়েছে। তাহলে এর মধ্যে দেখো কোনটা জরুরি অবস্থার সংক্রান্ত, এটা কিন্তু প্রশ্নটা করেছে। কি হবে দেখো, মনে রাখবে যখনই জরুরি অবস্থার কথা আসবে 3টে আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার মধ্যেও দেখবে প্রথমেই হচ্ছে 352, এটা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে। কি করে, 352-র সাথে প্রত্যেকটার সাথে 4 করে যোগ করে দেবে, 352-র সাথে 4 যোগ করবে, উত্তর চলে আসবে কি 356। আবার তার সাথে 4 যোগ করবে, হয়ে যাবে কি, আবার তার সাথে 4 যোগ করলে হয়ে যাবে 360। ঠিক আছে, এরকম দেখবে প্রত্যেকটা চলে আসছে। তাহলে তোমাদের প্রথমে মনে রাখতে হবে 352 যেটা কি, যেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। এই যে 356 এটা কি, এটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, যেটাকে আমরা বলি রাষ্ট্রপতি শাসন। এবং 360 কি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা যেটাকে আর্থিক জরুরি অবস্থা বলা হয়। তাহলে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট আমরা কি দেখিনি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সার্বজনীনভাবে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রদান। 18 বছর বয়স লাগে মিনিমাম ভোটের জন্য, আমরা জানি। তো সেটা কোন আর্টিকেলে বলা রয়েছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ যেটাকে আমরা বলি, বা 18 বছর মিনিমাম যে ভোটের এজ, সেটা কোন আর্টিকেলে বলা রয়েছে দেখো, এই যে 326 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। কোথায় এসেছিল, রেলওয়ে এনটিপিসি 2021-এ এসেছিল। নেক্সট দেখো, নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। তো এটা সঠিক উত্তর কি হবে, অ্যাটর্নি জেনারেল। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে বলা আছে আমাদের সংবিধানের 76 নম্বর আর্টিকেলে। বহুবার রিপিটেড প্রশ্ন, বারেবার জিজ্ঞেস করে, আবার জিজ্ঞেস করবে, আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের 11তম তপশিলের ক্ষমতার বন্টন করা হয়েছে। মানে বলতে চেয়েছে যে 11তম যে তপশিল
তার মধ্যে কার ক্ষমতার বন্টনের কথা বলা রয়েছে? সিডিএস আসা প্রশ্ন 2000 এটা কত হবে? এটা 20 বা 21 কিছু একটা হবে, 0 এবং 1 দুটোই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে দেখো গ্রাম সভা ও পঞ্চায়েতের মধ্যে ক্ষমতার বন্টনের কথা বলা রয়েছে, ঠিক আছে। 12টা তপশিল আছে, তার মধ্যে মনে রাখবে যে 11 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে বলা রয়েছে, গ্রাম পঞ্চায়েতের যে ক্ষমতা বন্টন বা কত রকমের পাওয়ার কি বৃত্তান্ত সেগুলো বলা রয়েছে, এবং 12 নম্বর যে তপশিল তার মধ্যে মিউনিসিপ্যালিটির কথা বলা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 বললেই মনে রাখবে পঞ্চায়েত, 12 বললেই মনে রাখবে মিউনিসিপ্যালিটি, মনে থাকবে। নেক্সট প্রশ্ন আমরা কি রয়েছে দেখিনি। সংবিধানের কততম ধারা অনুসারে মন্ত্রিসভা লোকসভার নিকট দায়বদ্ধ? ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মন্ত্রিসভা কিন্তু দায়বদ্ধ কার কাছে? লোকসভার কাছে, ঠিক আছে। মন্ত্রিসভা দায়বদ্ধ হচ্ছে লোকসভার কাছে। মন্ত্রিসভা মানে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, তারা কিন্তু কৈফিয়ত দিতে হবে বা দায়বদ্ধ লোকসভারই একমাত্র কাছে, এবং লোকসভা দায়বদ্ধ কার কাছে? মানুষের কাছে, যারা ভোট দিয়ে লোকসভার এমপিদের কিন্তু তৈরি করছে। কোন সংবিধান কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? 75 বা 75তম আর্টিকেলে কিন্তু এটা বলা রয়েছে। এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করার পদ্ধতি সংবিধানে উল্লেখ রয়েছে কোন ধারায়? এসএসসি সিএপিএফ এর সামনেই পরীক্ষা আছে, কিন্তু ভালো পরীক্ষা। তো যাই হোক, এই ইমপিচমেন্ট এটা কোথায় বলা রয়েছে দেখো 61 বা 61তম আর্টিকেলে কিন্তু বলা রয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ বলতে পারি, রাষ্ট্রপতিকে সরানোর যে পদ্ধতি বা সরানোর যে ব্যাপার সেটা কিন্তু বলা রয়েছে 61 নম্বর আর্টিকেলে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে? 1, 2, 3 অর্ডিন্যান্স জারি। অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্স মানে হচ্ছে রাষ্ট্রপতি যখন চাইবে, যখন আমাদের সংসদ যখন সেশনে নেই বা আমাদের পার্লামেন্ট যখন চলছে না, আমরা জানি পার্লামেন্ট কিন্তু সারা বছর জুড়ে চলে না, তো সেই সময় রাষ্ট্রপতি যদি চায় কোনো রকমের আইন আনবে বা কোনো রকমের বিল পাস করাবে, কোনো রকম সংশোধনী করাবে, সে কিন্তু করতে পারে আন্ডার আর্টিকেল 1, 2, 3। মনে রাখবে রাষ্ট্রপতি এত ক্ষমতা, 1, 2, 3 বলবে, হয়ে যাবে আইন সংশোধন বা কোনো নতুন পার্লামেন্টে বিল পাস, তাহলে আর্টিকেল 123 আরআরবিতে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, সংবিধানের 321 নম্বর অনুচ্ছেদের অনুসারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী সম্প্রসারণের ক্ষমতা দেওয়া রয়েছে কাকে? মানে কি বলেছে 321 নম্বর আর্টিকেলে ইউনিয়ন যে পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, তাদের যে টেনিওর সেটা এক্সটেনশনের ক্ষমতা কার হাতে দেওয়া রয়েছে? খুব সহজভাবে এটা, মানে এর কোনো বিকল্প হতেই পারে না, এটা উত্তর কী হবে? সংসদের হাতে কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে মেম্বার তাদেরকে নিয়োগ কে করে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু এদের যে টেনিওর এক্সটেনশন সেটা কিন্তু একমাত্র সংসদই করতে পারে বিল পাসের মাধ্যমে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল অর্থাৎ মানি বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট। মানি বিল কি বৃত্তান্ত, কত রকমের মানি বিল হয়, প্রত্যেকটা কিন্তু আমাদের কোর্সে বলে রেখেছি। তো এখানে যে প্রশ্নটা এসেছিল দেখো কতবার রিপিট করেছে, সিএইচএসএল এসছে, দিল্লি মেট্রো, আরও বিভিন্ন এক্সামে তোমরা এইসব প্রশ্ন পাবে। সঠিক উত্তর কী হবে? 110-এ মানি বিলের ব্যাপারে কিন্তু বলা রয়েছে ভারতীয় সংবিধানের। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট বলেছে কি ইউনিফর্ম নাগরিক কোড, ইউনিফর্ম সিভিল কোড বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে। মোদি গভর্নমেন্ট বলছে খুব ইমিডিয়েটলি আমাদের ভারতবর্ষে ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে। এবার ইউনিফর্ম সিভিল কোড কোন আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল 44। এই আর্টিকেলটা ভালো মতন মুখস্থ করে নাও, যেহেতু এটা খুব ট্রেন্ডিংয়ে আছে, খুব চর্চা আমরা দেখতে পাচ্ছি, তাই এই আর্টিকেলটা থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুব বেশি। অলরেডি কিন্তু এসছে, এটা কিন্তু আবারও আসবে। আর্টিকেল 44-এ ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু বলা রয়েছে, ইউসিসি বলা হয় শর্টে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন পার্টে সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করা রয়েছে? সংবিধানকে কিন্তু বহুবার সংশোধন করতে হয়েছে, বহুবার, 105 বার অলরেডি আমাদের ভারতের সংবিধান কিন্তু সংশোধন হয়ে গেছে। তো সংবিধান সংশোধনী কোন পার্টে রয়েছে, এটা কিন্তু প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো, পার্ট 20। পার্ট 20-তে কিন্তু রয়েছে সংবিধান সংশোধনী। নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের 280, দেখো তোমাদের একটা ছোট্ট ট্রিক বলি, ঠিক আছে, সময় বাঁচানোর ট্রিক। যখনই 280 বলবে কিচ্ছু দেখবো না, আমরা কিচ্ছু দেখবো না, সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে হচ্ছে অর্থ কমিশন। 280 নম্বর 280 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছেই হচ্ছে ফাইন্যান্স কমিশন। এটা তার জন্য পুরো কোশ্চেন না পড়লেও চলে। কি বলেছে তাও একটু পড়ে নিই। ভারতীয় সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে এই প্রতিষ্ঠানের কথা উল্লেখ রয়েছে, দেখেছো, সেই ঘুরিয়ে ফিরে ওইটাই হলো। তাহলে ফাইন্যান্স কমিশন কে আনতে পারে? ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতি আনে, প্রতি 5 বছর অন্তর কিন্তু ফাইন্যান্স কমিশন আসে। আর্টিকেল 280-তে বলা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একদম স্টার মার্ক ইম্পর্টেন্ট বলতে পারি, যে আবারও কোনো না কোনো পরীক্ষায় পাবে এই ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, নিম্নের কোন অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর শেষ অবলম্বন হিসাবে মনে করেছেন? দেখো, শেষ অবলম্বন হিসেবে কাকে মনে করেছেন? দেখো, আমাদের সংবিধান যে সংশোধনী যে ক্ষমতা, আমাদের সংবিধানকে কিন্তু সময়ের সাথে সাথে সংশোধন করতে হয়, করা হয়েছেও বহুবার। তো সেই যে ক্ষমতাটা সেটা কোথায় রয়েছে? আমরা একটু আগে দেখলাম পার্ট 20-তে রয়েছে। কোন পার্টে রয়েছে? পার্ট 20-কে। এবং এটার আন্ডারে কোন আর্টিকেলকে? 368 নম্বর আর্টিকেল, যেটার মাধ্যমে কিন্তু অ্যামেন্ডমেন্টের পাওয়ার
রয়েছে সংবিধানকে সংশোধন করা যেতে পারে, যেটাকে আমাদের বি.আর. আম্বেদকর আখ্যা দিয়েছেন শেষ অবলম্বন হিসাবে। ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট, সিডিএস এ আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা রয়েছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, ভারতবর্ষে গ্রাম পঞ্চায়েতে নির্মাণ করতে হবে, কোন আর্টিকেলে বলা রয়েছে? ডিপিএসপির অন্তর্গত আর্টিকেল 40, 40 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বর্ণনা দেওয়া রয়েছে বা বর্ণিত আছে। WBCS প্রিলিমসে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কোন তালিকায়, আবারও শিডিউল 12টা শিডিউল কিন্তু ভালো মতন মুখস্থ রাখতেই হবে। কি বলেছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতা, কর্তৃক এবং দায়িত্বশীলতার সংযুক্ত আছে। মানে হচ্ছে দেখো, আমি তোমাদের একটু আগে বললাম যে পঞ্চায়েতি ব্যবস্থা নিয়ে যখন কোন শিডিউল আছে জিজ্ঞেস করবে, তখনই মনে রাখতে হবে এটা রয়েছে দেখো 11 নম্বর শিডিউল, এই যে 11তম শিডিউল। আর যখনই বলবে মিউনিসিপ্যালিটি নিয়ে, তখন হবে হচ্ছে উত্তর 12 নম্বর শিডিউলে। 12টা শিডিউল কিভাবে মনে রাখবো আমি কিন্তু কোর্সে বলে রেখেছি, যে 12টা শিডিউল মনে রাখার ট্রিক্স আমি কিন্তু কোর্সে বলে রেখেছি, তোমরা যদি চাও জয়েন করে দেখতে পারো। তাহলে বোঝা গেল যে তালিকায়, কোন তালিকায় কি রয়েছে? 11 নম্বরে রয়েছে আমাদের পঞ্চায়েত, 12 নম্বরে রয়েছে মিউনিসিপ্যালিটি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ড্যাশ ধারায় নির্বাচন কমিশনকে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে? কোথায় এসেছিল দেখো? পিএসসি স্কুল এসআই এক্সামিনেশন 2014-তে কিন্তু এসেছিল। এবার দেখো একটা ছোট্ট মজার জিনিস বলি, অপশনগুলো একটু যদি ভালো করে দেখো, তোমাদের আমি একটু আগে কিন্তু বলেছি অপশন এলিমিনেশন যদি করো দেখবে খুব সহজেই উত্তর বেরিয়ে চলে আসছে। দেখো একটু আগে কি বললাম, এমার্জেন্সি সংক্রান্ত যে আর্টিকেলগুলো তোমাদের বলেছি, দেখো এলিমিনেশন করে দেখো এইটা বাদ চলে যাচ্ছে, এমার্জেন্সি সংক্রান্ত এটা বাদ চলে যাচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে কি 324 নম্বর আর্টিকেল পার্ট 15-এ রয়েছে আমাদের ইলেকশন সংক্রান্ত সমস্ত বিষয়। তাহলে এইটা রয়েছে কোথায়? আর্টিকেল 324-এ। দেখতে পাচ্ছ, আমরা আনসার না জেনেও কিন্তু উত্তর করতে পারি যদি একটু আমরা আইকিউ লাগাই, একটু বুদ্ধি লাগাই। এলিমিনেশন কিন্তু একটা দারুণ টেকনিক আমাদের কম্পিটিটিভ এক্সামে। এলিমিনেশন কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের করতে হয়, বা অপশন টেস্ট বলতে পারো, যেগুলো আমরা ম্যাথস রিজনিংয়ে করে থাকি। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, কোন তপশিলিতে ফর্মস অফ ওথস অ্যান্ড অ্যাফার্মেশন, অ্যাফার্মেশনের স্পেলিং ভুল আছে, অ্যাফার্মেশন হবে, এর উল্লেখ আছে? ওথস অ্যান্ড অ্যাফার্মেশন মানে হচ্ছে যে শপথ নেওয়া হয়, সেটা কোন তপশিলে রয়েছে? এটা কিন্তু প্রশ্নটা করেছে। কিসে হবে দেখো, আমরা জানি টিয়ার্স অফ ওল্ড পিএম, TEA। আমি তোমাদের ট্রিক্স বলেছি, তো সেই ট্রিক্সের মাধ্যমে দেখো TEA দিয়ে চলে আসছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে থার্ড, 3 নম্বরে যে TEA, টিয়ার্স অফ ওল্ড পিএম দিয়ে আমরা তপশিল মনে রাখতে পারি, 12টা তপশিল। তো সেখানে TEA দিয়ে চলে আসছে অ্যাফার্মেশন। ওথস অ্যান্ড অ্যাফার্মেশন মানে যত রকমের শপথ গ্রহণ হবে সেগুলো কিন্তু 3 নম্বর যে তপশিল সেখানে বর্ণিত রয়েছে। WBCS মেন্সে আসা প্রশ্ন। নেক্সট দেখো, ধারা 371A, 370 আমরা একদম প্রথমে দেখেছিলাম, 370A-তে রয়েছিল স্পেশাল স্টেটাস ফর জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার 370A-তে কাকে, কোন রাজ্যকে এক্সট্রা একটা সুবিধা বা স্পেশাল স্টেটাস দেওয়া রয়েছে? নাগাল্যান্ড হবে সঠিক উত্তর। এখান থেকে কিন্তু প্রশ্ন করে, এখান থেকে কিন্তু বহুবার জিজ্ঞেস করে প্রশ্ন, তাহলে এটার উত্তর কি হবে? নাগাল্যান্ড, সিডিএসে আসা প্রশ্ন। নেক্সট দেখো, সংবিধানের কততম ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করতে পারে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এটা সঠিক উত্তর হবে দেখো 124 ক্লজ 2 এ কিন্তু এটা বলা রয়েছে। কি বলা রয়েছে? যে সংবিধান বলা রয়েছে দেখো, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কিন্তু করে। ঠিক আছে, আমরা জানি প্রত্যেকে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে। অনেক কটা এক্সামে এসে দেখতে পাচ্ছ, CISF, দিল্লি পুলিশ, CAPF এ কিন্তু আসা প্রশ্ন। তারপরে দেখো, কোন আর্টিকেল অনুযায়ী ভারতীয় রাষ্ট্রপতি বরখাস্ত করার পদ্ধতি শুরু করা যেতে পারে? মানে ইমপিচমেন্টের প্রসেস কিন্তু শুরু করা যেতে পারে। আমি তোমাদের এটা একটু আগে বলেছি, এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। আমি বলেছি যে রাষ্ট্রপতিকে ইমপিচ বা বরখাস্ত করা যেতে পারে কোন আর্টিকেলের মাধ্যমে, একটু আগে বলেছি। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 7ম তপশিলের অধীনে স্থানীয় সরকার বা লোকাল সেলফ গভর্নমেন্ট কোন তালিকায় উল্লেখ রয়েছে? মানে দেখো, তোমাদের একটু কোশ্চেনটা আগে বুঝিয়ে বলি, এটা CHS-এ আসা প্রশ্ন। 7ম তপশিলে কি রয়েছে? 7ম তপশিলে রয়েছে 3 রকম লিস্ট। এবার লিস্টটা কি? বিভিন্ন রকমের ক্ষমতাকে না 3 রকমভাবে বন্টন করা রয়েছে আমাদের সংবিধানে। এক হচ্ছে কিছু ক্ষমতা আছে আমাদের ইউনিয়নের কাছে বা আমাদের কেন্দ্র সরকারের কাছে, কিছু ক্ষমতা আছে আমাদের রাজ্য সরকারের কাছে, এবং কিছু ক্ষমতা আছে যেগুলো কিন্তু উভয় সরকারই সেটার উপরে হস্তক্ষেপ করতে পারে। তো এইরকম 3 রকমের যে তালিকা সেটার ব্যাপারে বলা রয়েছে 7ম তপশিলে, যেগুলোকে আমরা মেনলি বলে থাকি হচ্ছে আমাদের ইউনিয়ন লিস্ট বা আমাকে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। তো এই যে 3 রকম তালিকা, এর মধ্যে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার এটা কোন তালিকার অন্তর্গত এটা কিন্তু প্রশ্নটা করেছে। তো প্রশ্নের মানেটা একটু বোঝার ব্যাপার ছিল। তো এটা সঠিক উত্তর কি হবে দেখো, এটা রাজ্য তালিকা, স্টেট লিস্টের আন্ডারে কিন্তু আমাদের এই লোকাল গভর্নমেন্টের ব্যাপারে বলা রয়েছে। তাহলে কি কি পেলাম এখান দিয়ে একটু মনে করে নাও, রিভাইজ করে নাও, যে লোকাল গভর্নমেন্ট এর বিষয়টা আমাদের রাজ্য তালিকার মধ্যে অন্তর্গত, এবং এই যে রাজ্য তালিকা, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট এগুলো কিসের মধ্যে আছে? 7ম তালিকা। এটাও কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে বিভিন্ন লিস্ট
কোন তপশিলের অন্তর্গত? এটা উত্তর কি হবে? সপ্তম তপশিলে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, সংবিধান কোন ধারা অনুযায়ী সরকার সংসদে 31শে মার্চের আগে প্রত্যেক বছর একটি অর্থবর্ষের বার্ষিক মূল্যায়ন বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দেয়? সোজা ভাষায় কোশ্চেনটা আমি তোমাদের পড়ে শোনাবো। দেখো সোজা ভাষায় হচ্ছে ভারতীয় সংবিধানে কোথায় বাজেট সংক্রান্ত উল্লেখ রয়েছে? দেখো বাজেট কথাটা আমাদের সংবিধানে কিন্তু কোথাও উল্লেখ নেই, এ কথা কিন্তু মাথায় রাখতে হবে। বাজেট কিন্তু আমাদের সংবিধানে কোথাও উল্লেখ নেই। কি উল্লেখ রয়েছে? বাজেটের বিকল্প হিসাবে বা বাজেটের বদলে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে অর্থবর্ষের বার্ষিক মূল্যায়ন, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা কোন আর্টিকেল রয়েছে? এটাই হচ্ছে প্রশ্ন, 112 নম্বর আর্টিকেলে। 110-এ আমরা কি দেখলাম? মানি বিল দেখলাম তো, অর্থ বিল। তাহলে 112-তে রয়েছে হচ্ছে বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মনে রাখবে বাজেট কথাটা কোথাও উল্লেখ নেই, মনে রাখার বিষয়টা। এটা এনডিএ এবং SCRA পরীক্ষায় কিন্তু এসেছিল। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদের যোগ্যতা বিষয়ক আলোচনা করা রয়েছে? রাষ্ট্রপতি পদের যোগ্যতা কোথায় বলা রয়েছে? দেখো আর্টিকেল 58-এ রয়েছে রাষ্ট্রপতি কোয়ালিফিকেশন, রাষ্ট্রপতি হওয়ার যে যোগ্যতা, কি কোয়ালিফিকেশন লাগে সেটা কিন্তু বলা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতীয় সংবিধানের শপথ সংক্রান্ত তপশিল? আবারও তপশিল এসছে, তপশিল থেকে প্রশ্ন কিন্তু রিপিট করবে। সঠিক উত্তর কি হবে? তৃতীয় তপশিল। একটু আগে তোমাদের এটা বলেওছি আমি, তৃতীয় তপশিলই কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে ওথস অ্যান্ড অ্যাফার্মেশনের কথা বলা রয়েছে। দেখো CHSL আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখি, মানি বিল, তোমরা এটা উত্তর দেবে। এটা কিন্তু অলরেডি আমি বলেছি, আবারও একটা এক্সামে রিপিটেড প্রশ্ন, এটা কিন্তু হোমওয়ার্ক রইল। মানি বিল কোন আর্টিকেল রয়েছে? অনেকবার বললাম, এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি রাষ্ট্রপতি শপথের সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতিকে কিন্তু ওথ নিতে হয় বা শপথ গ্রহণ করতে হয়, তাহলে কোন আর্টিকেলে বলা রয়েছে? ধারা 60 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির ওথ বা শপথের কথা বলা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতীয় সংবিধানের ভারতের অডিটর জেনারেল উল্লেখ রয়েছে? অডিটর জেনারেল উল্লেখ রয়েছে আর্টিকেল 148-এ, কিন্তু অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কথা উল্লেখ রয়েছে। SSC CHSL CGL-এ আসা কিন্তু প্রশ্ন। আর তাছাড়া আর কোনো প্রশ্ন নেই, আমাদের কমপ্লিট হয়ে গেল হচ্ছে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা শেষ অবধি ক্লাসটা করলে তোমাদের একটা কথা বলতেই পারি, যারা নোট ডাউন করেছো এবং যারা অলরেডি নিজেরা অ্যান্সার করার চেষ্টা করেছো, তোমাদের কিন্তু অনেক লাভ হলো। কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখতে পেলাম অলরেডি এসে গেছে। তাছাড়াও তোমাদের একটা জিনিস আমি 101% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রশ্নগুলো আবারও রিপিট করতে বাধ্য। তাহলে তোমরা অবশ্যই ভালো মতন পড়ো, রিভাইজ করো বারে এগুলোকে, আর প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে দেখো। কারণ প্রত্যেকটা সাবজেক্টকে তুমি যদি ভালো করে স্ট্রং না করো, চাকরিটা কিন্তু তুমি পাবে না, যতই তুমি একটা সাবজেক্টে স্ট্রং হও। তাহলে ভালো করে পড়াশোনা করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। দেখা হবে পরের ক্লাসে। টাটা, বাই বাই, জয় হিন্দ।